নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ইন্দিরা দেবীর লেখা ঋণ পরিশোধ। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। রুগ্ন বন্ধুর চিকিৎসায় প্রবোধচন্দ্র যখন আপনার সময়, স্বাস্থ্য এবং অর্থ অকাতরে ব্যয় করিতে আরম্ভ করিল, তখন বন্ধু যামিনীনাথ একদিন লজ্জিতভাবে বলিল, মাপ করো প্রবোধ, তুমি আমার জন্য আপনাকে ফেল করিতে বসিয়াছ। ভোরের আলো খোলা জানালা দিয়া যামিনীর রক্তহীন বিবর্ণ মুখের উপর আসিয়া পড়িতেছিল। একখানা বেতের মোড়ার উপর বসিয়া সদ্য নিদ্রোত্থিত প্রবোধচন্দ্র রুগ্ন বন্ধুর জন্য খলে ঔষধ মারিতেছিল। বন্ধুর কথায় মুখ না তুলিয়াই বলিল, কিন্তু তুমি তো জানোই আমি আপনার কর্তব্যটাকেই বেশি বড় মনে করি। যামিনী একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, কিন্তু বৃথা পরিশ্রম প্রবোধ, কি সুখের জন্য আমায় বাঁচাইলে? পৃথিবীতে আমার এমন কে আছে, এমন কি আছে যার প্রলোভনের জন্য বাঁচিতে সাধ যায়? আমার মৃত্যুই ভালো ছিল। প্রবোধ উঠিয়া বন্ধুকে ঔষধ দিয়া বলিল, ফের সেই কথা? তা যদি বলো যামিনী, তবে আমারই বা কি আছে যার জন্য আমায় বাঁচিতে হইবে? সহায় আত্মীয়, পিতা, মাতা, ভ্রাতা কেহই তো আমার জন্য নাই। কিন্তু ভগবানের যখন ইহাই ইচ্ছা, তখন আমরা ক্ষুদ্র বুদ্ধি মানব কেমন করিয়া তাহার বিধান লঙ্ঘন করিব? তুমি হয়তো বলিবে, আমার অর্থ আছে, কিন্তু তাহাই কি চিরস্থির? অর্থ তো তোমারও ছিল, মোকদ্দমায় জিত হয় আবার ফিরিয়া পাইবে। জানোই তো, প্রাতঃকাল মেঘাবৃত থাকিলেও সায়ংকাল অনেক সময় পরিষ্কার থাকে। বৃথা আশা প্রবোধ, আর তা হয় না। হাইকোর্টে আপিল করিলে কি হইতো বলা যায় না। বলিয়া যামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। প্রবোধ যামিনীর মাথার কাছে বসিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, যামিনী, তুমি পীড়িত ছিলে, তাই সব কথা তোমায় বলিতে সাহস করিতাম না। আমি হাইকোর্টে আপিল করিয়াছিলাম। যামিনী চকিতভাবে মুখ তুলিয়া বন্ধুর মুখের প্রতি চাহিল। আশা ও আশঙ্কায় যুগপৎ তাহার মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিয়াছিল। ধীরে ধীরে বলিল, রায় কি বেরিয়েছে? তাহলে আপিলেও? যামিনী কথাটা শেষ না করিয়াই বন্ধুর প্রতি আগ্রহের সহিত চাহিয়া রহিল। প্রবোধ সযত্নে তাহার রুক্ষ চুলগুলি নাড়িতে নাড়িতে বলিল, তোমার জিত হয়েছে। ও কি, ও যামিনী, তুমি কি ছেলে মানুষ হলে? অত অধীর হইও না। আনন্দের আতিশয্যে যামিনী উঠিয়া বসিয়াছিল। প্রবোধ ধীরে ধীরে তাহাকে শয়ন করাইয়া দিলে যামিনীর দুই চক্ষে অশ্রুরাশি সঞ্চিত হইয়া উঠিল। সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, প্রবোধ, তোমার ঋণ এ জীবনে শোধ করিতে পারিব না। যামিনী ও প্রবোধের মধ্যে রক্তের কোনো সম্বন্ধ না থাকিলেও মনের অতি ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। বাল্যকাল হইতে দুজনে একসঙ্গে খেলা, একত্রে লেখাপড়া, একত্র সহবাসে পরস্পরের প্রতি অতি প্রগাঢ় আত্মীয়তা জন্মিয়াছিল। অল্প বয়সেই দুইজনেই পিতৃমাতৃহীন, তাই পরস্পরের প্রতি সহানুভূতিও যথেষ্ট ছিল। প্রবোধ ও যামিনী কলিকাতায় মেসে থাকিয়া লেখাপড়া করিত। আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যখন দুইজনে কার্যক্ষেত্রে প্রবেশ করিতে ইচ্ছুক, তখন সহসা সংবাদ আসিল, যামিনীর জ্ঞাতি ভ্রাতা হরশঙ্কর মুখোপাধ্যায় যামিনীর নামে নালিশ আনিয়াছে। সে বলে বিষয় তাহার পিতার। যামিনীর পিতা তত্ত্বাবধায়ক ছিলেন মাত্র। অগত্যা যামিনীকে মোকদ্দমায় তদবিরে ফিরিয়া আসিতে হইল। কিন্তু মকদ্দমা সহজে মিটিল না।
পূর্ণ 4 বৎসরকাল যথেষ্ট অর্থ ব্যয় করিয়া নিঃস্ব হইয়া পড়িলে যামিনী একদিন শুনিল মোকদ্দমায় তাহার হার হইয়াছে। দারুণ মনোকষ্টে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইল। প্রবোধ খবর পাইয়া দেশে ফিরিয়া আসিল। বাড়িতে অন্য কেহ না থাকায় যামিনীকে আপনার কাছে লইয়া আসিয়া সর্বকর্ম পরিত্যাগ করিয়া চিকিৎসা করাইতে ও স্বয়ং শুশ্রূষা করিতে আরম্ভ করিয়া দিল। আর সেই সঙ্গে হাইকোর্টে নিজের ব্যয়ে যামিনীর মোকদ্দমার আপিল করিল। আপিলের ফল পূর্বেই বলা হইয়াছে। মধ্যাহ্নে আহারাদির পর শয়নকক্ষে পালঙ্কের উপর অর্ধশায়িত প্রবোধ সংবাদপত্র পাঠ করিতেছিল। অদূরে টেবিলের নিকট একখানা আরাম কেদারায় বসিয়া যামিনী একখানা ফটোগ্রাফ দেখিতেছিল। ফটোগ্রাফখানা প্রবোধের ভাবী পত্নী সুরবালার। পূর্বদিন মধ্যাহ্নে দুই বন্ধুতে নীরোদবাবুর কন্যা সুরবালাকে দেখিতে গিয়া ফটোগ্রাফখানা সংগ্রহ করিয়া আনিয়াছিল। প্রবোধের উপার্জনক্ষম না হইয়া বিবাহে বড় মত ছিল না, কিন্তু সুরকে দেখিয়া তাহার মত পরিবর্তিত হইয়াছিল। সুর সুন্দরী, বয়স্থা, তাই সুশিক্ষিতা। প্রবোধের সহিত ইতিপূর্বে আরও 2-1বার সুরর দেখা হইয়াছিল। নীরোদবাবু প্রায়ই মধ্যে মধ্যে তাহাকে নিমন্ত্রণ করিয়া লইয়া যাইতেন। সেদিন তাহারই অনুরোধে তাহারা দুই বন্ধুতে কন্যা দেখিতে যায়। সুরকে দেখিয়া যামিনী মুগ্ধ হইল। পথে 2-1টা কথা কহিয়াই প্রবোধ বুঝিল যামিনী কিছু অন্যমনস্ক। প্রবোধের সব কথা তাহার কানে যায় নাই, যাহা গিয়াছে তাহার অর্থ ভালো করিয়া হৃদয়ঙ্গম হয় নাই। অল্প চেষ্টায় তীক্ষ্ণ বুদ্ধি প্রবোধ বন্ধুর মনের ভাব বুঝিয়া লইল। তাই আজ ইচ্ছা করিয়াই সুরর ফটোগ্রাফখানা টেবিলের উপর ফেলিয়া রাখিয়াছিল। বাহিরে বাগানে রোদ ঝাঁঝা করিতেছিল। রৌদ্র কাতর উত্তপ্ত প্রকৃতির নীরব ক্লান্তিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া একটা কাঠঠোকরা পুকুর পাড়ে নোড়গাছের ঘন পত্রের ভিতর লুকাইয়া মধ্যে মধ্যে ঠকঠক শব্দ করিতেছিল। উচ্ছৃঙ্খল বাতাসে পথের ধুলা ও শুষ্ক পত্র উড়িয়া উড়িয়া মর্মর ধ্বনি তুলিতেছিল। যামিনী বলিল, প্রবোধ, তুমি যথার্থই ভাগ্যবান। এমন রত্ন সকলের ভাগ্যে ঘটে না। প্রবোধ হস্তস্থিত সংবাদপত্রখানা বিছানায় রাখিয়া বন্ধুর প্রতি চাহিয়া দেখিল। তারপর ঈষৎ হাস্যের সহিত বলিল, দুর্ভাগ্যবশত আমি জহুরি ভালো নই, তাই রত্ন চিনিতে পারিলাম না। যামিনী মুখ নত করিয়া সহসা হস্তচ্যুত দেলখোষ বাসিত রুমালখানা তুলিতে তুলিতে বলিল, ওই তোমার বড় দোষ। সোজা কথাকে ভারিয়ে বাঁকিয়ে বলো। আমি তোমার হেয়ালির অর্থ বুঝলুম না। প্রবোধ সহাস্যে বলিল, অর্থ অন্য কিছুই নয়। আমি সুরবালাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। নীরোদবাবুকেও সেজন্য লিখেছি। যামিনীর মুখ চোখ লাল হইয়া উঠিল। কি বলিবে কিছু স্থির করিতে না পারিয়া চুপ করিয়া রহিল। প্রবোধ বলিল, তুমি তো জানোই আমি বিবাহের পক্ষপাতী নই। নিজের অবস্থার উন্নতি করিতে না পারিলে বিবাহ করিব না। তাই নীরোদবাবুকে অনুরোধ করিয়াছি তাহার অমূল্য রত্ন আমার প্রিয় বন্ধুকে দান করিয়া আমায় মুক্তি দিন। যামিনী উঠিয়া দাঁড়াইল। বিস্মিতভাবে বলিল, প্রবোধ, আমার ভয় হয় তোমার সব কথা আমি বুঝতে পারিনি। তুমি আমার জন্য যদি... হস্তস্থিত সংবাদপত্রটি মাটিতে ফেলিয়া অত্যন্ত উদাসীনভাবে প্রবোধ বলিল, ব্যস্ত হও না যামিনী। আমার নিকট সুরও যা আর ভবশঙ্করীও তা। তুমিও জানো রমণীর প্রতি আমার কত অবজ্ঞা। যামিনী মনে মনে বলিল, প্রবোধ, তুমি মানুষ নও, দেবতা। তোমার ঋণ জীবন দিয়াও পরিশোধ হয় না। প্রবোধের যত্ন ও চেষ্টায় সুরর সহিত যামিনীর শুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল। প্রবোধ একদিন জানাইল সে পশ্চিমে গিয়া প্র্যাকটিস করিবে স্থির করিয়াছে।
নববিবাহিত যামিনী তাহার প্রস্ফুটিত গোলাপগন্ধ কুন্তলীন বাসিত মস্তক সবেগে নাড়িয়া ঘোরতর আপত্তি উত্থাপন করিলে প্রবোধ হাসিয়া বলিল, বুঝতে পারছ না যামিনী, দুজনে একত্র থাকায় তোমার পসারের বড় ক্ষতি হচ্ছে। সংসারী হলে একটু স্বার্থ বুঝতে চেষ্টা করো। প্রবোধের কথায় ক্ষুণ্ণ হইয়া যামিনী বলিল, তুমি কি আমায় এতই নীচ মনে করো প্রবোধ? বাধা দিয়া প্রবোধ বলিল, না ভাই, আমি তামাশা করছিলুম মাত্র। তুমি তো জানো আমার স্বাস্থ্য ভালো নয়, বিশেষত পশ্চিমের অবারিত মুক্ত সৌন্দর্য আমার বড় ভালো লাগে। আমার বহুদিনের ইচ্ছা সফল হইবে, ইহাতে আপত্তি করিও না। যথাসময়ে বন্ধুর নিকট বিদায় লইয়া প্রবোধ পশ্চিমে যাত্রা করিল। যাত্রাকালে অকৃত্রিম বেদনায় দুই বন্ধুর চক্ষুই অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছিল। প্রবোধ প্রবাসী বন্ধুর স্মৃতিচিহ্নস্বরূপ দেলখোষ প্রভৃতি কতকগুলি শৌখিন দ্রব্য সুরোর জন্য উপহার দিল। প্রায় 1 বৎসরকাল প্রবোধ ভাগলপুরে আসিয়াছে, কিন্তু এ পর্যন্ত আপনার কার্যের বিশেষ উন্নতি করিতে পারে নাই। ভাগলপুরের মতো উকিল প্রধান দেশে নূতন উকিল প্রবোধের শীঘ্র উন্নতির কোনো সম্ভাবনাও ছিল না। বাঙালিটোলায় একখানি ছোট বাংলা ভাড়া লইয়া প্রবোধ আপনার নূতন সংসার পাতাইয়া লইল। সংসারে তাহার আপনার কেহই ছিল না, কিন্তু স্বভাবের গুণে অল্পদিনের মধ্যেই অনেকের সহিত বন্ধুতা জন্মিয়াছিল। প্রবোধের ভাগলপুর আসিবার 1 বৎসর পরে হঠাৎ বসন্তের ভয়ানক প্রাদুর্ভাব হইল। ভয়ে অনেকে দেশ ছাড়িয়া পলায়ন করিল। প্রবোধের বাসার নিকটেই 2-1 বসন্ত হওয়ায় বন্ধুবর্গ প্রবোধকে বাসা ছাড়িয়া যাইতে পরামর্শ দিলেন, কিন্তু পলাইবার আর সময় রহিল না। সকলে সভয় শুনিল প্রবোধের প্রতি মার অনুগ্রহ হইয়াছে। 2-1 ভদ্রলোক হাসপাতালে ডাক্তার সাহেবের নিকট সংবাদ পাঠাইয়া দিলেন। দাসী চাকর ভয়ে চাকরি ছাড়িয়া চলিয়া গেল। ডাক্তার সাহেব যখন রোগী দেখিতে আসিলেন, তখন জনহীন অট্টালিকার একটি ক্ষুদ্র কক্ষে দারুণ যন্ত্রণায় হতচেতন প্রবোধচন্দ্রের যন্ত্রণাসূচক আর্তনাদ থাকিয়া থাকিয়া স্তব্ধ অট্টালিকার ইষ্টক প্রাচীর ভেদ করিবার প্রয়াস পাইতেছিল। রোগী দেখিয়া সাহেব হাল ছাড়িয়া দিলেন। তখন রোগীকে হাসপাতালে লইয়া যাওয়া অসম্ভব। এমন সময় একজন নবাগত ভদ্রলোক হাঁপাইতে হাঁপাইতে আসিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে প্রবোধের জীবনদানের জন্য তাহার পাদমূলে পতিত হইয়া প্রার্থনা করিল। সাহেব অতিমাত্র বিস্মিতভাবে তাহার হাত ধরিয়া তুলিয়া জিজ্ঞাসা করিলেন, তিনি প্রবোধের কে হন? আগন্তুক অশ্রু মুছিয়া জানাইল, কেহই নয়, প্রবোধের নিকট তিনি ঋণী। ডাক্তার সাহেব, আপনাকে শত ধন্যবাদ। আপনার কৃপায় আবার আমি সংসারের সুখ, সূর্যের আলোক, স্বদেশের মুখ দেখিতে পাইব। আপনি আমায় জীবন দান করিয়াছেন। থ্যাংক ইউ বাবু, আমি কর্তব্যের চেয়ে বেশি কিছু করিনি। ধন্যবাদ দিন তাকে, যিনি নিজের জীবন দিয়া আপনাকে বাঁচিয়েছেন। শীতের অকাল সন্ধ্যা চারিদিকে ঘনাইয়া আসিতেছিল। দূরে বুড়ানাথের মন্দিরে কাঁসর ঘণ্টার শব্দের সহিত ধূপধুনার গন্ধ মিশ্রিত বায়ু দেবতার সন্ধ্যারতি বহন করিয়া আনিতেছিল। একটি প্রশস্ত সুসজ্জিত কক্ষে প্রবোধচন্দ্রের সহিত অদূরে চেয়ারে বসিয়া ডাক্তার সাহেব কথোপকথন করিতেছিলেন। ডাক্তার সাহেবের কথায় অতিমাত্র বিস্ময় প্রকাশ করিয়া প্রবোধ বলিল, বুঝিতে পারিলাম না, আপনি কি আমার কোনো বন্ধুর কথা বলিতেছেন? সাহেব ঘড়ির দিকে চাহিয়া বলিলেন, ঠিক কথা, আপনি তখন অজ্ঞান ছিলেন। আমি যেদিন মনুষ্যহীন অট্টালিকায় নির্বাণপ্রায় জীবনদ্বীপ আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিন কল্পনাতেও আজকের কথা মনে আনতে পারিনি। কিন্তু আপনার সেই আত্মীয়ের অক্লান্ত শুশ্রূষায়, অপরিমিত স্নেহে, অদম্য উৎসাহে আপনি মৃত্যুর হাত থেকে উদ্ধার পেয়েছেন।
প্রবোধের চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। রক্তহীন বিবর্ণ মুখে ঈষৎ রক্তের চিহ্ন প্রকাশ পাইল। সে আগ্রহের সহিত বলিল, আমার আত্মীয়? পৃথিবীতে এমন কে আছে যে আপনার জীবনের উপর মমতাহীন হইয়া এই বিদেশে সংক্রামক রোগীর শুশ্রূষা করিয়াছে? প্রবোধের মনে পড়িল, তাহার অচৈতন্য অবস্থায় সেও যেন কাহার স্নেহ হস্তের স্পর্শ অনুভব করিয়াছে। কাহার বিনিদ্র নত নেত্রের আগ্রহপূর্ণ দৃষ্টি সারা রাত্রিই তাহার সামান্য ইঙ্গিতের অপেক্ষায় চাহিয়া থাকিত। রোগের উপশমে প্রবোধ মনে করিত, সে বুঝি দীর্ঘকাল ধরিয়া স্বপ্ন দেখিয়াছে। তাহার নিস্তেজ মনোবৃত্তি, লুপ্ত স্মৃতি ধীরে ধীরে সজাগ হইতেছিল। সে অতি উৎকণ্ঠিতভাবে বলিল, তিনি কোথায়, আমার সেই জীবনদাতা অসময়ের পরম বন্ধু? আমি কি তাহার কাছে হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারিব না? সাহেব খোলা জানালা দিয়া হিমাচ্ছন্ন দূর অপসারিত বহি প্রকৃতির প্রতি দৃষ্টি করিয়া উঠিতে উঠিতে বলিলেন, না বাবু, তিনি এখন কৃতজ্ঞতা প্রকাশের অনেক ঊর্ধ্বে। কাল রাত্রি 8:30টার সময় আপনার সংক্রামক রোগে তাহার মৃত্যু হইয়াছে। মৃত্যুকালে বলিয়া গিয়াছেন, স্বদেশে তাহার স্ত্রী পুত্র আছে, তাহাদের সংবাদ লইও। প্রবোধের রক্তহীন মুখ মৃতের মতো বিবর্ণ হইয়া আসিল। তাহার মনে হইতে লাগিল, হৃৎপিণ্ডের ক্রিয়াও বুঝি রুদ্ধ হইয়া যায়। সমস্ত বিশ্ব সংসার এক মুহূর্তের মধ্যে ঘন কুহেলিকায় আচ্ছন্ন হইয়া তাহার চক্ষুর উপর কৃষ্ণ যবনিকা টানিয়া দিল। প্রাণপণ শক্তিতে আপনাকে সচেতন রাখিয়া সে রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, তাহার নাম? আর এক মুহূর্ত অপেক্ষা করুন। তাহার নাম? সাহেব দ্বারের নিকট অগ্রসর হইয়াছিলেন। ফিরিয়া আসিয়া পকেট হইতে নোট বহি বাহির করিয়া সন্ধ্যার অল্প আলোকে দৃষ্টি সংকুচিত করিয়া দেখিতে দেখিতে বলিলেন, যামিনীনাথ মুখোপাধ্যায়। একটা অস্ফুট চিৎকারের সহিত প্রবোধের চেতনাহীন দেহ শয্যাতলে লুণ্ঠিত হইয়া পড়িল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।